ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বাংলা ক্লাসে আমি আয়েশা বেগম, সিনিয়র শিক্ষিকা। বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ। আমি বলবো তোমাদের জন্য একটু কঠিনই মনে হবে, প্রথম একটু কঠিনই মনে হবে, কারণ বাংলা বর্ণমালা নিয়ে একটু ডিপলি আলোচনা করা হয়েছে তোমাদের বইতে শুরুর দিকটা। এজন্য তোমাদের অনেক বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা আমি মনে করি। অনেক বেশি মনোযোগ দিতে হবে, না হলে তোমরা একটু কষ্টই হবে বুঝতে। আর বছরের শুরু থেকেই যদি তোমরা মনোযোগী না হও, পরে কিন্তু তোমরা বুঝতে অনেক বেশি কষ্ট হবে। এই জন্য বছরের শুরু থেকেই আমি আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বেশি বাংলা ব্যাকরণের প্রতি মনোযোগী হবে। তো আমি আজকে তোমাদের পাঠদান করব উচ্চারণের স্থান অনুসারে বাংলা যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলোর বিভিন্ন প্রকারভেদ। উচ্চারণের স্থান অনুসারে প্রকারভেদ, আবার উচ্চারণের নিয়ম অনুসারে প্রকারভেদ, দুটোই তোমাদের বইতে আছে। তো তোমরা আমি আশা করছি ক্লাসটা ভালো করে তোমরা ফলো করবে। সাথে সাথে তোমরা খাতা পেন্সিল নিয়ে আমি আশা করি রেডি আছো। তোমরা খাতায় নোট করবে এবং খুব বেশি মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, যা কিছু দেখবে সাথে সাথে লিখে ফেলবে, বারবার লিখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের বইতে কিন্তু বিস্তারিত খুঁটিনাটি দেয়া আছে, যেটা তোমরা বারবার রিডিং পড়বে, বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের সুবিধার জন্য, সময়ের স্বল্পতার জন্য একটু সংক্ষেপে সাজিয়ে নিয়েছি। বোর্ডে দেখো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য একটু সংক্ষেপে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তবে বইতে যে বিস্তারিত বিবরণ দেয়া আছে তোমাদের কিন্তু সবই পড়তে হবে। তোমরা জানো তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে এবং খুঁটিনাটি জিনিসগুলো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এবং ব্যাকরণ বুঝতে হলে এটাই ভালো পথ, বারবার পড়তে হবে এবং কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো আমি আশা করছি তোমরা রেডি আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি আবারও আজকে পাঠে। দেখো তোমরা বোর্ডে আমি লিখেছি এই যে হেডিংটা কি, উচ্চারণের স্থান অনুযায়ী। তার আগে তোমরা বর্ণমালাগুলোর সাথে পরিচিত হয়েছ, আমার পূর্ববর্তী ক্লাসগুলি আশা করি তোমরা অনুসরণ করেছ। তো বিভিন্ন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের বিভিন্ন রূপ প্রকারভেদ সবই আশা করি তোমরা জানতে পেরেছ। তো উচ্চারণ স্থান মানে কি? স্থান মানে এটা কোনো জায়গা না, এটি হচ্ছে বাকযন্ত্রের স্থান। আমাদের শরীরে যে বাকযন্ত্র, কথা বলার যন্ত্র, ফুসফুস থেকে আরম্ভ করে ঠোঁট পর্যন্ত যে বাকযন্ত্রগুলো আছে, সেগুলি কোন বর্ণটি কোন জায়গায় উচ্চারিত হয় এবং সেই অনুযায়ী তার কি নাম, আজকে আমরা সেটিই শিখব। বাকযন্ত্রের স্থান অনুসারে, উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনবর্ণের প্রকারভেদ। দেখো কয়টি আমি লিখেছি, এখানে 8টি নাম আছে। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনবর্ণের প্রকার হচ্ছে 8 প্রকার। কি কি? দ্বি ওষ্ঠ। দ্বি মানে 2। যখন যা পড়বে সেই শব্দটির অর্থ তোমরা জেনে নিবে। অর্থ জানা থাকলে পাঠ খুব সহজ হয়ে যায়, মনে থাকবে। দ্বি মানে 2, তোমরা জানো, তোমরা অনেক স্মার্ট, অনেক কিছু তোমরা জানো। দ্বি মানে 2, ওষ্ঠ মানে ঠোঁট। তাইলে 2 ঠোঁট দিয়ে আমরা যে বর্ণগুলো উচ্চারণ করি, এগুলি কি? ঠোঁট, নাক, গলা, মুখ, তালু, মূর্ধা। তোমরা জানো যেগুলি হচ্ছে কথা বলার যন্ত্র, বাকযন্ত্র। তো ঠোঁট দিয়ে আমরা কি আমরা দেখো তো, প, ফ, ব, ভ, ম। দেখো তোমরা উচ্চারণ করে দেখো, ঠোঁটের সাথে ঠোঁট লাগছে। 2 ঠোঁটের ব্যবহার।
আমরা দুই ঠোঁটকে ব্যবহার করে এই প এই সারিটা আমরা উচ্চারণ করি। প ফ ব ভ ম, আমরা ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করি, এই জন্য এটার নাম হচ্ছে দ্বি ওষ্ঠবর্ণ, দুই ঠোঁটের বর্ণ। দন্ত, দন্ত মানে দাঁত। তোমরা কিন্তু এই যে আমি অর্থটা বলেছি দ্বি ওষ্ঠ মানে দুই ঠোঁট, তোমরা লিখে ফেলো, ব্র্যাকেটে লিখে রাখো দুই ঠোঁট। দন্ত মানে দাঁত, লিখে ফেলো। দাঁত, দাঁতের সাহায্যে, জিহ্বাটা দাঁতের সাথে স্পর্শ করে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলি হচ্ছে দন্তবর্ণ। এই যে ত উচ্চারণ করে দেখো, ত থ দ ধ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমরা কি করি, জিহ্বাটাকে দাঁতের সাথে স্পর্শ করি, এজন্য এগুলোর নাম হচ্ছে এগুলোর নাম হচ্ছে দন্তবর্ণ। দন্তমূলীয়, দাঁতের গোড়া, মূল মানে শিকড়, মূল মানে গোড়া, তাহলে দাঁতের গোড়া, দাঁতের গোড়াকে স্পর্শ করে আমরা কোনগুলো উচ্চারণ করি, এই কয়টি। দন্ত ন, দন্ত ন কেন হয়েছে বলো তো, দন্ত ন দাঁতে উচ্চারণ করি, দন্ত মানে দাঁত, তাহলে এগুলো এগুলো দন্ত দাঁতে উচ্চারণ করি, আর এগুলো হচ্ছে দাঁতের মূলে, জিহ্বাটা দাঁতের মূলকে স্পর্শ করে, দাঁতের গোড়া, দাঁতের শিকড়। ন র ল স, কি কঠিন মনে হচ্ছে? একদম কঠিন না, একেবারেই কঠিন না, শুধু কি প্রয়োজন, একটু মনোযোগ। এখানে পাঠের সাথে মনটাকে যুক্ত করো, আর পড়াটা কিন্তু আসলে মজার। আমরা এত এত কথা বলি, দেখো ভাষার মাস, এখন ফেব্রুয়ারি মাস মানে ভাষার মাস, এই ভাষা নিয়ে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, তো সেই ভাষাটাকে আমরা কেন না, আমাদের বাংলা ভাষা এখন সারা পৃথিবীর মানুষ খুব সুনামের সাথে স্মরণ করে, তো এত আমরা গর্বিত, আমরা বাংলা ভাষাভাষী, আমরা গর্বিত, আমরা ভাষা ব্যবহার করি, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ভাষা, ভাষা ছাড়া আমাদের চলে না। যে বোবা সেও কিন্তু ইশারা ইঙ্গিতে ভাষা প্রয়োগ করে। তো আমরা যারা আল্লাহ তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমরা কথা বলছি, আমরা এই আমাদের ভাষাটাকে আমরা শুদ্ধ রূপে শিখব। ভাষার ভিতরে যত কিছু আছে আমরা খুব ভালো মতো শিখব। আমাদের ভাষা জ্ঞান খুব জরুরি, সেজন্য কি করতে হবে, ব্যাকরণটাকে অনুসরণ করতে হবে ভালো মতো। তো এটা যদি আমরা মজা নিয়ে করি, আনন্দ নিয়ে করি, কৌতূহল নিয়ে করি, হ্যাঁ, তখন আমাদের কাছে পড়াটা খুব মজা মনে হবে, কঠিন মনে হবে না। তাইলে দেখো দন্ত আমাদের সাথেই তো আছে, আমাদের প্রত্যেকের সাথেই এই বাকযন্ত্রটা আছে। আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে দেখি, আয়নার সামনে দাঁড়িয়ে দেখি যে আমি এই বর্ণটি উচ্চারণ করলাম, দেখি তো আমার কোন বাকযন্ত্রের কোন জায়গাটাকে স্পর্শ করে। তারপরে দেখো প্রতিবেষ্টিত, প্রতিবেষ্টিত হচ্ছে জিহ্বাটা একটু কুঞ্চিত হয়ে পিছন দিকে যায়, আমরা র র, এটাকে আমরা কোন বর্ণ, এটার নাম কি, ড শূন্য র আর ঢ শূন্য র, এইগুলো দুটো উচ্চারণের সময় আমাদের জিহ্বাটা একটু কুঞ্চিত হয় এবং পিছন দিকে যায়, এটাকেই বলে প্রতিবেষ্টিত ধ্বনি। দেখো কোনটা, মাত্র দুইটা, মনে রাখা কি কঠিন? প্রতিবেষ্টিত ধ্বনি হচ্ছে ড শূন্য র, ঢ শূন্য র। তালব্য, তালব্য মানে কি, তালুতে উচ্চারিত হয়, তালু, আমাদের তালু কোনটা, বাকযন্ত্রের একটি অংশ হচ্ছে তালু। তালু হচ্ছে আমাদের মুখের ভিতরে যে ফাঁপা জায়গাটার উপরে যে ছাদটুকু আছে, আমাদের ঘরের মধ্যে যেমন ছাদ আছে, রূপ আমাদের একটা উপরে বাউন্ডারি আছে, ছাদ আছে, মুখের ভিতরে যে ফাঁকা অংশটা তার উপরে একটা গম্বুজের মতো অংশ আছে,
যেটা তালু। আমরা চকলেট খাই তো, চকলেট খেলে কি হয়, কোনো কোনো চকলেট তালুতে গিয়ে আটকে যায় না, আমরা আবার জিহ্বা দিয়ে সেটাকে ঘষে ঘষে খাই। তো আমাদের সেই তালুতে আমরা কিছু বর্ণ উচ্চারণ করি, সেগুলা কি তালব্য বর্ণ হচ্ছে ট, ঠ, এই সারির যতগুলো আছে। এর আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম যে ব্যঞ্জন বর্ণগুলো বর্গাকারে সাজানো আছে এবং উচ্চারণের স্থান অনুযায়ী সাজানো আছে এবং সেগুলোর নাম আছে। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এটাকে কি বলে, ক বর্গীয় বর্ণ। ক, চ, ট, ত, প, প্রথম বর্ণটিকে ধরে আমরা নামকরণ করি। তো ট বর্গীয় বর্ণের সবগুলো বর্ণই হচ্ছে আমরা তালুতে উচ্চারণ করি, তালব্য বর্ণ। এই যে তালব্য বর্ণ, এই পাঠগুলো তোমাদের পূর্ববর্তী ক্লাসেও ছিল, অনেকটাই মিলিয়ে নেবে। আগের ক্লাসের সাথে পরের ক্লাসের পাঠের মিল থাকে। আগে আমি 25টি স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে একটু এলোমেলো হয়েছে, কিন্তু বিষয়টা একই। ট বর্গীয় বর্ণগুলো হচ্ছে তালব্য বর্ণ, তালুতে উচ্চারণ করি। তালব্য দন্তমূলীয়, তালু এবং দাঁতের মূল। আগের ক্লাসে আমি নিশ্চয়ই তোমাদের মূর্ধার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য ন। মূর্ধা মানে কোনটা? মূর্ধা হচ্ছে দাঁতের গোড়া এবং তালুর, দাঁত এবং তালুর মাঝখানে যে উঁচু শক্ত অংশটা, সেটিকে বলে মূর্ধা। আসলে এগুলো মূর্ধন্য বর্ণ, মূর্ধায় উচ্চারিত হয়। অথবা আরেক নাম হচ্ছে তালব্য দন্তমূলীয়। এটা তালুতেও না, দাঁতেও না, তালু এবং দাঁতের মাঝখানে মূর্ধায় উচ্চারিত হয়, তালব্য দন্তমূলীয়। তোমরা একটু ট ট উচ্চারণ করো, জিহ্বাটা উল্টে গিয়ে সে মূর্ধায় স্পর্শ করছে। দাঁতের মূল এবং তালু মাঝামাঝি যে শক্ত অংশটুকু, এই জন্যই ট, জিহ্বাটা উল্টে গিয়ে ওখানে স্পর্শ করে। দেখো, তোমরা দেখলেই প্রমাণ পাবে। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। তো এগুলো হচ্ছে তালব্য দন্তমূলীয়। তালব্য বর্ণ সরাসরি তালু। এই যে মুখের ভিতরে যে ছাউনিটা, গম্বুজের মতো যে ছাউনিটা, তালু। ছ ছ, বাতাসটা ওখানে গিয়ে ঘষা লাগে। ছ বর্গীয় বর্ণগুলো ছ ছ, এই সারিতে যা আছে সবগুলো ছ ছ, জ ঝ, এগুলো হচ্ছে আরেকটা স এখানে এসে যুক্ত হয়েছে, তালব্যস্য। তালুতে উচ্চারিত হয়, তোমরা জানো 3টা স আছে। 3টা স এর মধ্যে একটা স হচ্ছে তালুতে উচ্চারিত হয়, তালব্যস্য। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগী তোমরা, আমি আশা করছি ভালো লাগছে ক্লাসটা, তাই না? তো কঠিন মনে করার কিছু নেই, মনোযোগ দিলে সবই সহজ। তালব্য বর্ণগুলো হচ্ছে ছ ছ, জ ঝ, আর একটা স, যেটার নাম তালব্যস্য। তালুতে উচ্চারিত হয় বলেই এটার নাম তালব্যস্য। জিহ্বা মূলীয়, জিহ্বা মূল। আমাদের জিহ্বারও একটা শিকড় আছে, একটা গোড়া আছে, সেখানে আমরা কিছু বর্ণ উচ্চারণ করি জিহ্বার গোড়ায়। সেগুলো কি? ক। আর এই সারিটার নাম হচ্ছে ক বর্গীয় বর্ণ, কারণ এটার প্রথম বর্ণ ক। এইটা হচ্ছে চ বর্গীয় বর্ণ। চ বর্গীয় বর্ণগুলো হচ্ছে তালব্য বর্ণ, ক বর্গীয় বর্ণগুলো হচ্ছে জিহ্বামূলীয়। তোমরা দেখো, উচ্চারণ করে দেখো, ক খ, একদম জিহ্বার মূলে বাতাস ঘর্ষণ লাগে, বাতাসের স্পর্শ লাগে। ক খ এগুলা জিহ্বার মূলে উচ্চারিত হয়। তো জিহ্বার মূলে উচ্চারিত হলে তো জিহ্বামূল বলবেই, তাই না? জিহ্বামূলীয়। আর একটা বর্ণ হ, এটা কণ্ঠে উচ্চারিত হয়,
কণ্ঠে মানে তোমরা জানো এখানে একটা স্বরতন্ত্রী আছে, স্বরযন্ত্র এখানে বসানো আছে। এখান থেকেই কিন্তু আমাদের ধ্বনিটা আমরা উচ্চারণ করি। ফুসফুস থেকে বাতাসটা তাড়িত হয়ে কণ্ঠনালীর ভিতর দিয়ে আসার সময় এই কণ্ঠ স্বরযন্ত্র, যাই বলি আমরা স্বরতন্ত্রী, হ্যাঁ ইংরেজিতে বলে লিরিংস, এখানে এসে আমরা ধ্বনিটা তৈরি করি। এখানের আগে কিন্তু আর কিছু শোনা যায় না, যেহেতু এখানের আগে আর ধ্বনি তৈরি করার কিছু নেই, শুধু বাতাসটা আসে ফুসফুস থেকে। ধ্বনিটা প্রথম তৈরি হয় এ কণ্ঠে, আর এই কণ্ঠেও আমরা একটা ধ্বনি উচ্চারণ করি হ। বাতাসটা কণ্ঠে ঘষা খেয়ে হ ধ্বনিটা উচ্চারিত হয়। তাহলে তো সহজ। কণ্ঠনালীয় মাত্র একটা ধ্বনি হ। জিহ্বামূলীয় ক বর্গীয় বর্ণগুলো, তালব্য বর্ণগুলো হচ্ছে স বর্গীয় বর্ণগুলো, তালব্য দন্তমূলীয় হচ্ছে ট বর্গীয় বর্ণগুলো। প্রতিবেষ্টিত দুটো বর্ণ দন্তমূলীয়, দাঁতের গোড়ায় যেটা উচ্চারিত হয় দন্ত, দাঁতে, ঠোঁটে, ওষ্ঠ। কি কঠিন? কঠিন না। আমরা তো বাকযন্ত্রগুলো আগেই জেনেছি, বাকযন্ত্রগুলো কি কি, বাকযন্ত্রগুলোর কোথায় উচ্চারিত হয় সেটা আমরা কিন্তু আয়নায় দাঁড়িয়ে নিজেরা একটু শব্দ শুনে শুনে উচ্চারণ করে করে আমরা নিজেরাই এটা প্রমাণ পাই। হ্যাঁ, তাহলে পড়াটা সহজ। আচ্ছা, এই হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী আমি এতক্ষণ পড়িয়েছি স্থান। এই স্থানটা কি স্থান? বাকযন্ত্রের স্থান। আমরা এটা ভালো মতো আশা করি শিখতে পেরেছি, কোনো অসুবিধা আর থাকার কথা নয়। বইয়ের বিস্তারিত পাঠটাকে আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তবে বইটা বিস্তারিতভাবেই পড়তে হবে। আরেকটা জিনিস আমি সংক্ষেপে তোমাদের বলছি, আমি বলেছি দুইটি বিষয়ের ভিত্তিতে ব্যঞ্জনবর্ণগুলো শ্রেণী ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উচ্চারণের স্থান, আর একটা হচ্ছে উচ্চারণের নিয়ম বা রীতি। আমরা কিভাবে উচ্চারণ করি, উচ্চারণের নিয়মটা কি? এতক্ষণ আমরা পাঠ দিয়েছি কোন স্থানে আমরা উচ্চারণ করি, এখন বলবো কোন নিয়মে উচ্চারণ করি। সেটাও একটু বিস্তারিতই, কিন্তু আমি সংক্ষেপে একটু ধারণা দিয়ে যাচ্ছি, তোমাদের পূর্ববর্তী ক্লাসের সাথে তোমাদের মিলে যাবে। যারা পূর্ববর্তী ক্লাসগুলো অনুসরণ করেছো তাদের কাছে মোটেও এটা কঠিন মনে হবে না, মিলিয়ে নিও, একদম সহজ। সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষেপে, যেহেতু এটা তোমাদের অনেকটা পূর্ব পাঠ আমি বলবো, তো সংক্ষেপে বললে তোমরা বুঝতে পারবে। এটা দেখো উচ্চারণের নিয়ম, আমরা কিভাবে উচ্চারণ করি। কয়টা? 1 2 3 4 5 6 7টা। এই 7টা সম্পর্কে আমি সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। স্পর্শবর্ণ মনে তো আছে, তাই না? 25টি বর্ণই হচ্ছে স্পর্শবর্ণ, ক থেকে ম পর্যন্ত। কারণ উচ্চারণের সময় বাতাস কোনো না কোনো জায়গায়, কোনো বাকযন্ত্রের বাকযন্ত্রেরকে স্পর্শ করে। হয়তো একটি বাকযন্ত্র আরেকটিকে স্পর্শ করে, অথবা বাতাস ওই বাকযন্ত্রের কোনো স্থানকে স্পর্শ করে। এজন্য ক থেকে ম পর্যন্ত তোমাদের যে 39টি বর্ণ আছে সেটিকে সুন্দর করে নিয়ম অনুযায়ী সাজানো আছে। প্রথম 25টি ক থেকে ম পর্যন্ত স্পর্শবর্ণ। এটির আরেকটা নাম হচ্ছে বর্গাকারে সাজানো আছে, 5 5 5 5 সারি এবং 5টি করে বর্ণ, 5 5 25 বর্গাকারে সাজানো আছে বলে বর্গীয় বর্ণ। এই স্পর্শবর্ণ একেবারে সহজ। কোন বর্ণ থেকে কোন বর্ণ পর্যন্ত? ক থেকে ম পর্যন্ত 25টি। গুনে দেখো, বইটা তো সামনেই আছে। নাসিক্য বর্ণ, বর্গীয় বর্ণ বা স্পর্শবর্ণের পঞ্চম বর্ণটি উ, ই, মূর্ধন্য ন, দন্তন্য ম। এই 5টি বর্ণ উচ্চারণ করি আমরা নাকের সাহায্যে। আমরা যখন না না বলি তখন আমরা নাকটাকে যদি আমরা চেপে ধরি, আমরা না না বলতে পারবো না। ন, ম, উ, ই, এই 5টি বর্ণ আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি, এই জন্য নাসিক্য বর্ণ। উ, ই,
ন, ন, ম, এগুলো আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি। নাসিক্য বর্ণ। ঘর্ষণজাত, বাতাসকে আমরা ধরে রাখতে পারি, শীর্ষধ্বনি। এই ঘর্ষণজাতর আরেকটা নাম হচ্ছে শীর্ষধ্বনি। এই যে আমাদের তিনটা স আছে, এগুলো আমরা শীর্ষ ধরে রাখতে পারি। আমরা অনেকক্ষণ শীর্ষ ধরে রাখতে পারি। এজন্য এই বর্ণ কয়টি হচ্ছে, বাতাস ঘষা লাগে, বাতাস ঘষা খেয়ে দীর্ঘতর হয়ে আমরা বাতাসের এই ঘর্ষণটাকে আমরা শব্দে রূপান্তর করে আমরা ধরে রাখতে পারি, ধ্বনিতে রূপান্তর করে আমরা ধরে রাখতে পারি। শীর্ষধ্বনি বা ঘর্ষণজাত ধ্বনি। কম্পিত, কম্পিত কোনটি? র, 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 দেখো জিহ্বাটা কাঁপছে। র, কম্পনজাত ধ্বনি, কম্পন, কম্পিত। তাড়িত, বাতাসে একটি তাড়না সৃষ্টি করে। ড শূন্য র, তাড়িত হচ্ছে ড শূন্য র, ঢ শূন্য র। আমরা কোথায় পেয়েছিলাম এগুলো? দেখো তো, প্রতিবেষ্টিত। উচ্চারণ স্থান অনুযায়ী এ দুটোর নাম হচ্ছে প্রতিবেষ্টিত। শিক্ষার্থী দেখো, এই দুইটাই আবার উচ্চারণ রীতি অনুযায়ী হচ্ছে তাড়িত। তাড়িত, ঢশূন্য র, ঢশূন্য র, একটু তাড়না সৃষ্টি করে জিহ্বায়, বাতাসে। তারপরে হচ্ছে পার্শ্বিক। পার্শ্বিক ধ্বনি কোনটা? ল, ল, লটা আমরা যখন উচ্চারণ করি তখন জিহ্বাটা উল্টে গিয়ে তালুতে লাগে বা মূর্ধায় লাগে, কিন্তু বাতাসটা বের হয়ে যায় জিহ্বার দুই পাশ দিয়ে। ল, লাল, বাতাস জিহ্বার দুই পাশ, পার্শ্বিক মানে পাশ, বাতাস দুই পাশ দিয়ে বের হয়ে যায় বলে লয়ের নাম হচ্ছে পার্শ্বিক। আমার প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু এখন পড়ছি উচ্চারণের নিয়ম অনুযায়ী কোন ধ্বনি কোন নিয়মে উচ্চারিত হয়। উচ্চারণ নিয়ম অনুযায়ী এই 7 রকম। পার্শ্বিক হচ্ছে ল, আর ব আর অন্তস্থ অ, এই দুটাকে বলে নৈকট্য। নৈকট্য বলার কারণ হচ্ছে এই দুটি কিন্তু বাকযন্ত্রের কোথাও স্পর্শ করা হয় না, এবং এই দুটো নিয়ে একটু ভিন্নতর মত আছে। সেটি হচ্ছে এই দুটি ব্যঞ্জনবর্ণ নয় বলে থাকেন অনেকে ব্যাকরণবিদরা, কারণ এই দুটি ব্যঞ্জনবর্ণের কোথাও স্পর্শ করা হয় না। এটা হচ্ছে কাছাকাছি, ব্যঞ্জনবর্ণের কাছাকাছি বর্ণ। তো এইটাকে অন্তস্থ বর্ণ বলা হয়, কারণ এটি স্পর্শ ধ্বনিগুলো, শীর্ষ ধ্বনিগুলো মাঝামাঝি সাজানো আছে। তোমরা দেখে নাও স্পর্শ বর্ণগুলি যেখানে শেষ এবং শীর্ষ ধ্বনিগুলো তার মাঝামাঝি সাজানো আছে বলে এগুলাকে অন্তস্থ বর্ণ বলা হয়, এবং এগুলা নৈকট্যমূলক ধ্বনি নামে চিহ্নিত। যাওয়া, খাওয়া, এই যে ও ধ্বনি, বয়েরই বিকল্প আরেকটা ধ্বনি, ওর মত উচ্চারিত হয়। অন্তস্থ অ, এই দুইটা হচ্ছে একটু ভিন্নভাবে উচ্চারিত হয়। যেমন আমি যদি বলি মা আমার, এটাকে আমরা যখন দ্রুত বলি মায় আমার, মা আমার, এই যে একটা অন্তস্থ ধ্বনির আগমন এখানে ঘটল, ঘটে শব্দটার উচ্চারণটা একটু ভিন্ন হয়ে গেল। মায় আমার, অন্তর্বর্তী আরেকটি ধ্বনির ব্যঞ্জনা তৈরি করলো। এগুলি সরাসরি ব্যঞ্জনবর্ণ
নয়, ব্যঞ্জনবর্ণের মতো নয়, এগুলির উচ্চারণ একটু কাছাকাছি ধরনের, এই জন্য এগুলাকে বলে নৈকট্যমূলক ব্যঞ্জনধ্বনি। আমার প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যা পড়লে, যা দেখলে, আমি দেখো আরেকবার রিভাইজ করছি। আজকের পাঠটি ছিল ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ। কি অনুযায়ী? উচ্চারণের স্থান অনুযায়ী, উচ্চারণের রীতি অনুযায়ী। উচ্চারণের স্থান অনুযায়ী হচ্ছে 8 রকম, বাকযন্ত্রের কোন স্থানে কোনটি উচ্চারিত হয় সেই অনুযায়ী 8 রকম উদাহরণসহ দেখতে পাচ্ছ। ইনশাল্লাহ আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো এবং পড়াটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। উচ্চারণের রীতি অনুযায়ী হচ্ছে 7 রকম: স্পর্শ, নাসিক্য, ঘর্ষণজাত, কম্পিত, তাড়িত, পার্শ্বিক, নৈকট্যমূলক। আশা করি মনে থাকবে এবং একবার পড়লে কি শেষ হয়ে যাবে বলো? বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার দেখতে হবে। নোট খাতাটা খুলে দেখো, বইতে বিস্তারিত লেখা আছে, সেগুলো দেখো। দেখে দেখে তোমরা ইনশাল্লাহ পড়াটা ভালো মতো বুঝতে পারবে। এবং আজকের এই পড়াটা যদি তোমরা গ্যাপ দিয়ে যাও, পরবর্তী ক্লাসের পড়াটা বুঝতে তোমাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। ব্যাকরণের কোনো ক্লাস মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা ক্লাসকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা ঘরেই থাকছো, স্কুলে আসতে পারছো না, পর্যাপ্ত সময় তোমাদের হাতে। তোমরা এই যে বুঝতে হবে যে জিনিসগুলি একটু বোঝার জন্য সময় দিতে হয় বেশি। আশা করি এই বিষয়গুলো তোমরা বাসায় বেশি বেশি সময় এখন পাচ্ছ, বাসায় বেশি বেশি সময় দিয়ে এগুলো ফলো করো। ইনশাল্লাহ তোমরা ব্যাকরণ, বেশ ভাষা তোমরা বেশ ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আমি আশা রাখি করোনাকালীন নিরাপত্তা বজায় রেখে তোমরা সুস্থ এবং পরিচ্ছন্ন জীবনযাপন করো। আজকের পাঠ আমার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।